আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদেরকে ঢাকা বোর্ডের 2022 সালের ফিজিক্স প্রথম পত্র এমসিকিউ প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করে দেই সরাসরি, বেশি কথা না বলে। আর আমার পরিচয় হচ্ছে, বর্তমানে আমি রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমি এইচএসসি 22 ব্যাচ ছিলাম। দেখো, আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। দেখো, 1 নম্বর প্রশ্নটা কি বলছে। 1 নম্বর প্রশ্নটা বলছে 1/2 একটা ভেক্টর দেওয়া আছে, 1/2 হাফ আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ। এখন বলছে এম কে ক্যাপ, বলছে এটি একটি একক ভেক্টর হলে এম এর মান কত। আমরা জানি কি একক ভেক্টরের মান 1 হয়। তাহলে এই ভেক্টরটা মান আমরা বের করি। এই ভেক্টরটা ধরো এ, তাহলে এই ভেক্টরের মান এ সমান কি হবে? 1/2 এর উপর স্কোয়ার প্লাস 1/2 এর উপর স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তার উপর রুট হবে। ঠিক আছে, এটা হবে এই ভেক্টরের মান। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, রুট ওভার 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার। এখন এই ভেক্টরের মান কত? 1। কারণ কি, আমরা বলছি কি একক ভেক্টর। তাহলে আমরা তো এটা আগেই বলে আসি, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, আর এই 1/4 যোগ করলে 1/2 হয়। তাহলে 1/2 প্লাস এম স্কোয়ার সমান 1 হয়। তাহলে এম স্কোয়ার সমান কি হবে? 1/2 হবে, কারণ এই হাফ ওই পাশে যে ডান পাশে যে কি হবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়। তাহলে এম সমান কি হবে? এম সমান 1/√2 হবে। দেখো, এটাই উত্তর আছে। বুঝতে পারছো? আশা করি এটা খুবই সহজ ছিল প্রশ্নটা। দেখো, 2 নম্বর প্রশ্নটা। দেখো, আমি তোমাদের সবার কথা চিন্তা করে, তোমরা সকল ধরনের স্টুডেন্ট এখানে আসো, তাই সবার কথা চিন্তা করে আমি একদম বেসিক সহ পড়াবো। 2 নম্বর প্রশ্নটা বলছে, এই একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। ধরো একটা ভেক্টর, এটা দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর দেওয়া আছে। এখন বলছে এক্স অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ। এক্স অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ থিটা ধরলাম। তাহলে থিটা সমান আমাদের কি হবে? এটা হবে হচ্ছে কজ ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। বুঝতে পারছো? মানে যার যার সাথে এক্স অক্ষের সাপেক্ষে বললে এ এক্স, ওয়াই অক্ষের সাথে বললে এ ওয়াই। আর এটা তো মান, এটা তো সম্পূর্ণটা। তাহলে আমাদের এই ভেক্টরটা, দেখো, এগুলা একবারে শিখে গেলে তোমার এই ধরনের প্রশ্ন, সকল প্রশ্নই তুমি সমাধান করতে পারবে। এই কারণে তোমাদেরকে একবারে শেখানো হচ্ছে। তাহলে এই ভেক্টর দেওয়া আছে 2 i ক্যাপ প্লাস 2 √3 জে ক্যাপ। এখন ওয়াই অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ, তাহলে থিটা ওয়াই সমান কি হবে? কজ ইনভার্স ওয়াই অক্ষে যেটা থাকবে এ ওয়াই, অর্থাৎ 2√3। আর এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান কি? √2² প্লাস 2√3 তার উপর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার মান বের করি, এটা নির্ণয় করি। তাহলে এটা সমান কি হবে? কজ ইনভার্স 2√3, আর এটা হয় হচ্ছে 4 প্লাস 2 × 4 আর 3 × 4 = 12। তাহলে 12, এটা √3, তাহলে নিচে হয় কি? এটা হয় হচ্ছে কজ ইনভার্স 2√3, আর 4 আর 12 যোগ করলে 16, 16কে রুট করলে পরে 4 হয়। তার মানে কজ ইনভার্স √3/2, অর্থাৎ এটা 30 ডিগ্রি। কস 30 মান √3/2। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এক্স অক্ষের সাথে বের করতে বললেও তো পারবা। কোন ভেক্টরের কার্ল শূন্য? যে ভেক্টরের দেখো, কার্ল শূন্য হবে হচ্ছে, কোন ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটা সলি সেটা সলিনয়েডাল হবে না। কারণ ডাইভারজেন্স শূন্য হলে, যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হয়, তবে সেটা সলিনয়েডাল হবে। আর কার্ল শূন্য হলে সেটা সংরক্ষণশীল হবে এবং অঘূর্ণনশীল হবে। ঠিক আছে, 2-3 উত্তর হবে। 4 নম্বর প্রশ্নটা বলছে, খেয়াল করো, একটি বস্তুর ভর, একটি বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হলো। এফ বলটা আমরা একটু তুলে নেই। এফ বলটা, এফ বল সমান দেওয়া আছে হচ্ছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ। এটা একটা এফ বল দেওয়া আছে। এখন বলছে বস্তুটা এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। বুঝতে পারছো? তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে সরণ এস কি? সরণ এস হবে হচ্ছে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, তাই না? মানে এই বিন্দুর অবস্থান থেকে এই বিন্দুর অবস্থান বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হয়? 1 i ক্যাপ প্লাস, তারপর হচ্ছে 5 থেকে 2 বিয়োগ করব, তাহলে হচ্ছে 3 j ক্যাপ। আর +1 বিয়োগ করলে +2 2 k ক্যাপ হবে। ঠিক আছে, তাহলে আমাদের
বলছে এক্ষেত্রে কৃত কাজ কত হবে, কৃত কাজ ডাব্লিউ সমান কি জানি, ডাব্লিউ সমান এফ ডট এস, এটা একটা স্কেলার রাশি। তাহলে এফ ডট এস অর্থাৎ এদের স্কেলার গুণফলটা, এদের ভেক্টর গুণফলটা হবে, দুঃখিত, এদের স্কেলার গুণফলটা হবে কৃত কাজ। তাহলে এফ ডট ডট এস, তাহলে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ, এর সাথে যদি আমরা ডট এটা গুণ করি তাহলে ওয়ান আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস প্লাস টু কে ক্যাপ, এটা গুণ করলে কি হয়, তাহলে এই আই এর সাথে আই গুণ, তাহলে টু একে টু প্লাস তিনের সাথে তিন গুণন, অর্থাৎ জে এর সাথে জে গুণন, তাহলে হচ্ছে তিন তারিখে নয়, মাইনাস ফোরের সাথে প্লাস টু গুণন, তাহলে মাইনাস এইট হবে, চার দুন আট। এটা উত্তর হবে নাইন প্লাস টু ইলেভেন, ইলেভেন মাইনাস এইট সমান হচ্ছে থ্রি, অর্থাৎ থ্রি জুল উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, বেসিক সহ বোঝানোর চেষ্টা করছি। কোন কণার ব্যাসার্ধ ভেক্টর আর, দেখো এখানে খেয়াল রাখো, কোন কণার ব্যাসার্ধ ভেক্টর আর, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ দেওয়া আছে পি, আর কৌণিক ভরবেগ এল দেওয়া আছে, আর প্রযুক্ত বল এফ দেওয়া আছে, ক্রিয়াশীল টর্ক টাও টাও দেওয়া আছে, এটা ভেক্টর সবগুলো দেওয়া আছে, এগুলো আমি আর লিখলাম না। এখন এখানে টাও এর মান এবং এল এর মান নিচের কোনটা, তাহলে টাও এর মান হবে হচ্ছে আমাদের এটা একদম সূত্র, আর এফ আর ক্রস এফ, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফলটা হবে হচ্ছে আমাদের টাও এর মান, টর্কের মান, টর্কের মান। আর আমাদের বল কৌণিক ভরবেগ এল এর মান হবে হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভরবেগ, ব্যাসার্ধ ভেক্টর এবং এদের রৈখিক রৈখিক ভরবেগের ক্রস গুণফল। এটা একদম দুটো সূত্র, দেখো ক নাম্বার অপশনে আছে দুটো সূত্র, এটাই উত্তর হবে। তারপরে প্রশ্নটা বলছে একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি, একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্বগামী, অবিলম্বভাবে আহ গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত। তো চক্রগতির ব্যাসার্ধ আমরা যদি কে ওয়ান ধরি এক ক্ষেত্রে, রিং এর ক্ষেত্রে আমরা কে কে টু, আর হচ্ছে চাকতির ক্ষেত্রে আমরা কে ওয়ান ধরলাম, ঠিক আছে, চাকতির ক্ষেত্রে, আর এটা হচ্ছে রিং এর ক্ষেত্রে, ঠিক আছে, বুঝাইলাম। এখন হচ্ছে এদের একই ভর দেওয়া আছে, ব্যাসার্ধ একই, তাহলে ব্যাসার্ধটা আমরা আর ধরলাম, ঠিক আছে। এখানে রিং বলতে আর কি গোলা, এটা বুঝে নাও যে রিং বোঝাচ্ছি। তাহলে একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্বগামী, অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে। দেখো অবিলম্বভাবে যদি চাকতি, এই ধরো একটা চাকতি আছে, এই চাকতিটা এরকম শার্প থাকে, আহ অবিলম্বগামী বলতে এটা বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের আই হবে, আই সমান কি হবে, হাফ, সরি আই হবে হাফ এম আর স্কোয়ার, আই হবে হাফ এম আর স্কোয়ার। আর চক্রগতির ব্যাসার্ধ তো অল টাইম সমান, চক্রগতির ব্যাসার্ধ ক্ষেত্রে এম কে স্কোয়ার অল টাইম, তাহলে এখানে আমাদের কে এর মান কত হবে, কে সমান হবে হচ্ছে এম এম কাটা গেল, তাহলে কে সমান হবে আর বাই টু, ঠিক আছে, কে সমান হবে আর বাই টু, মনে রাখো এটা কি কে ওয়ান, কারণ কি এটা আমাদের চাকতি। এখন রিং এর ক্ষেত্রে একদম এরকমই থাকবে, এরকম, একদম এরকম দেখা যাবে আর কি। এটা হচ্ছে আমাদের রিং এর ক্ষেত্রে, রিং এর ক্ষেত্রে আই সমান হবে হচ্ছে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে। আর এটা চক্রগতির ব্যাসার্ধর ক্ষেত্রে আই হবে হাফ এম কে স্কোয়ার, তাহলে এম এম কাটা গেল, এখানে কে কে টু, কারণ কি রিং এর ক্ষেত্রে কি কে টু ধরছিলাম, তাহলে কে টু সমান কি আমাদের কে টু সমান আসতেছে আর বাই রুট টু। এখন বলছে এদের চক্রগতির ব্যাসার্ধের অনুপাত, এদের অনুপাতটা চাইছে, তাহলে কে ওয়ান বাই কে টু চাইছে, তাহলে কে ওয়ান ডিভাইডেড বাই কে টু, তাহলে কি অন আর বাই টু ডিভাইডেড বাই আর বাই রুট টু, এটা করলে কি হয়, আর বাই টু ইন্টু রুট টু বাই আর, তাহলে এটা করলে হয় হচ্ছে ওয়ান বাই রুট টু, ঠিক আছে, এটা ওয়ান বাই রুট টু উত্তর হবে। দেখো গ নাম্বার উত্তর আছে, গ নাম্বার উত্তর আছে, প্রশ্নটা দেখে নাও আবার, এটা বেশ সহজ ছিল কিন্তু। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ নিচের কোন রাশির পরিবর্তনের সমান। আচ্ছা কৃত কাজ আমরা কি জানি, কৃত কাজ এটা একদম বেসিক সহ, কৃত কাজ ই
আচ্ছা, আমরা গতিশক্তি পরিবর্তন সমান কি জানি? গতিশক্তি পরিবর্তন সমান জানি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আর এই গতিশক্তির পরিবর্তনটাকে কাজ বলা হয়, বুঝতে পারছো? কি তো কাজ? ডাব্লু সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, বুঝতে পারছো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার তো ভি লিখে ফেলছি। হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার সমান ডাব্লু, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনটা আমাদের কৃত কাজ। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কি আগে এটা বুঝতে হবে। তোমাদের এই একটা ওয়াল আছে, এই ওয়ালটা, এই যে ওয়াল তো শার্প থাকে, মানে এই একটা ওয়াল আছে, এই ওয়ালে তুমি একটা লোক, একটা লোক, হাতটা হইলো না তো, একটা লোক অনেক জোরে পাঞ্চ করছে। এই বল পাঞ্চ করা মানে কি, এই দিক তুমি শক্তি প্রয়োগ করছো, ঠিক আছে? আর এই ওয়ালটা কি করবে তোমাকে, ওয়ালটা কি সরে যায়? সরে যায় না, তুমি ব্যথা অনুভব করো। তার মানে কি, এই বল ওয়ালটাও তোমাকে কিছু একটা শক্তি দিয়ে ধাক্কা দিয়েছে, যার কারণে তুমি ব্যথা পাইছো। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত হইলো? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অর্থাৎ তুমি যদি এদিক পাঞ্চ করো, এই ওয়ালটা এদিক পাঞ্চ করবে, অর্থাৎ তোমরা 180 ডিগ্রি কোণে এরা ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কাজ করে, ঠিক আছে? কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভর বেগ কত বৃদ্ধি পাবে? দেখো, এটা সুন্দর একটা প্রশ্ন এবং খুব সহজে করা যায়। অনেকে এটা অনেক জটিল ভাবে করে, আমি খুব সহজ ভাবে করানোর চেষ্টা করি। দেখো, 300% মানে 3 ধরে নাও। 300% মানে তো বুঝোই, 300% এটা হচ্ছে, পার্সেন্টকে যদি আমরা নর্মালি করি তাহলে এটা 3 হয়। তাহলে আমাদের আগে কত ছিল? আদি পরিমাণ ছিল হচ্ছে 1, মানে 100% মানে 1 ছিল, তাই না? তাহলে আমাদের গতিশক্তি এটা হচ্ছে E2, সরি E2 না তো। দেখো, আগে আমরা সূত্রটা লিখে নেই। আমরা গতিশক্তি E সমান কি জানি? পি স্কোয়ার বাই 2m, ভরবেগের সাথে গতিশক্তি সম্পর্ক। তার মানে E সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি E1 বাই E2 সমান P1 বাই P2 তার উপর স্কোয়ার লেখাই যায়। এখন আমাদের ভরবেগ কত বৃদ্ধি পাবে সেটাই জানতে চাইছে। আচ্ছা, E1টা আমাদের কত? 1 না? কারণ কি, এই যে এটা 100% ছিল, 100% মানে কি 1 লিখবা। আর E2 কত? 3 লিখবা? না, 3 লেখা যাবে না। কারণ কি, আমাদের বলছে ভরবেগ 300% বৃদ্ধি পাইছে। ভরবেগ যদি 300% বৃদ্ধি পায়, তার মানে কি, আগে 1 ছিল, তার আরো 3 বৃদ্ধি পাইছে, তার মানে 1 প্লাস 3 লিখতে হবে। তখন P1 বাই P2, তাহলে এটা কি হবে? P1 বাই P2 সমান হবে হচ্ছে আমাদের 1 বাই 2, এটা হবে। এখন কথা হচ্ছে, P1 বাই P2 সমান 2 হলো, বুঝলাম। তাহলে P2 এর মান কত আসলো? P2 এর মান তো আমাদের 2P1 বের হলো, তাই না? এটা যদি বের করতে পারো তাহলে বাকিটা কাজ শেষ। এখন বলছে ভরবেগ কত বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে, এটা কিন্তু বলে নাই, কত বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাবে কত? তাহলে আমাদের P2 মাইনাস P1 দিতে হবে। P2 মাইনাস P1, খেয়াল করো, দুঃখিত, আমার একটু ব্যস্ততার কারণে আমি একটু বাইরে গেছিলাম। খেয়াল করো, আমরা এ পর্যন্ত বের করছিলাম পি টু সমান 2P1, তাই না? P2 সমান 2P1। এখন ভরবেগ বৃদ্ধি পাবে, ভরবেগ বৃদ্ধি পাবে মানে কি, P2 থেকে আমাদের P1 বিয়োগ করতে হবে, P2 থেকে P1 বিয়োগ করতে হবে এবং আদি ভরবেগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের কত হলো? আর এটার সাথে 100%, যেহেতু আমাদের ভগ্নাংশ চাইছে, তাহলে 100% দ্বারা গুণ করতে হবে। টু P2 মানে হচ্ছে 2P1 মাইনাস 2, দুঃখিত, আর P1 তো P1ই, ডিভাইডেড বাই P1, তাহলে ইন্টু 100, তাহলে 100%, এটা সমান হবে হচ্ছে 100%, কারণ এখান থেকে P1 কমন নিয়ে P1 কাটা যায়, 2 থেকে 1 বাদ দিলে 1ই থাকে। তাহলে এটা 100% উত্তর হবে, ঠিক আছে? কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে এটা খুব সহজে বের করা যায়। আমি দেখো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখাই দিছি, ঠিক আছে? সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। ই সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে ই সমানুপাতিক পি স্কোয়ার, অর্থাৎ E1 বাই E2 সমান P1 বাই P2 এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা যদি মান বসাই দিই তাহলে এরকম পেয়ে যাব। 9 নম্বর, 10 নম্বর। 10 নম্বর প্রশ্নটা কি বলছে? দাঁড়াও একটু ক্লিয়ার করে নেই। এম ও 3m ঘরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত, আহ, অনুপাত 2:1, ঠিক আছে? 2:1। রৈখিক ভরবেগের অনুপাত কত? রৈখিক ভরবেগের অনুপাত, দেখো, তাহলে আমরা একটু আগে যেটা করে আসলাম, গতিশক্তি এবং হচ্ছে আমাদের ভরবেগের মধ্যে সম্পর্ক, একটু ই সমান পি স্কোয়ার
2m, এটা তো করে আসছি। তাহলে এখানে আমাদের সম্পর্কটা বের করি। E1, যেহেতু এখানে আমাদের ভরটা ধ্রুব বলে নাই, সমান ভর বলে নাই, তাহলে E1/E2 সমান P1/P2 এর উপর স্কোয়ার ইন্টু 2m2/m1। কিভাবে M2 উপরে গেল? কারণ কি এটা এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তার মানে এটা উপরে যাবে, ঠিক আছে। তাহলে গতিশক্তির অনুপাত, এখন আমাদের গতিশক্তির অনুপাত কত দেওয়া আছে? 2:1। তাহলে 2/1 P1/P2, এটাই তো চাইছে রৈখিক ভরবেগের অনুপাত। তাহলে P1/P2 এর স্কোয়ার, আর 2 কাটা দিলাম, M2/M1, M2 কত? 3m দেওয়া আছে, আর M1 কত দেওয়া আছে? m। তাহলে এখানে কাটা গেল। তাহলে P1/P2 এর স্কোয়ার সমান হবে হচ্ছে আমাদের 6, সরি 2/3 হবে, ঠিক আছে, 2/3 হবে। তাহলে P1/P2 সমান কি হবে? P1/P2 সমান আমাদের P1/P2 সমান হবে হচ্ছে √2 ডিভাইডেড বাই √3, √2 ডিভাইডেড বাই √3। খেয়াল করো। তারপর এটাকে আমাদের সরাসরি উত্তরে এরকম নাই, সরাসরি উত্তরে যদি এরকম না থাকে, এখন এটাকে আমরা উপরে লব এবং হরকে √3 দ্বারা গুণ করলে পারে, √3 দ্বারা গুণ করলাম, তাহলে √3 ইন্টু √3, এটা গুণ করলে হবে হচ্ছে √6 ডিভাইডেড বাই 3। এখন এটা তো অপশনে উত্তর নাই, কোনো অপশনে নাই, তাই বলে কি এটা উত্তর ভুল আছে? না, আসলে উত্তর ভুল নাই। এখানে বিষয়টা হচ্ছে, তোমরা যে এখানে যে অপশনটা দেওয়া আছে, এখানে 6 √6:1, এখানে যারা এই প্রশ্নটা তৈরি করছে, প্রশ্ন তৈরি করছে বলতে যারা টাইপিং করছে, এখানে যারা এই স্লাইডটা বানাইছে, তারা টাইপ করতে এখানে ভুল করছে, 3 এর জায়গায় 1 লিখে ফেলছে, ঠিক আছে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর 11 নম্বর প্রশ্নটা, অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি? অভিকর্ষণ জি এর পরিবর্তনের 3টা কারণ আছে। একটা হচ্ছে আহ্নিক গতির কারণে, আর একটা পৃথিবীর আকারের কারণে পরিবর্তন হয়। পৃথিবীর আকারের কারণে কিভাবে? দেখো, পৃথিবীর উচ্চতা ও গভীরতা, এটার ক্ষেত্রে পরিবর্তন হয়। তাহলে আমরা জির সূত্রটা কি জানি? জি সমান জানি হচ্ছে GM ডিভাইডেড বাই r²। তাহলে r², তাহলে পৃথিবীর আকার যদি ছোট হয় তাহলে ভরের পরিবর্তন হবে। ভরের পরিবর্তন হওয়া মানে কি? জির পরিবর্তন হওয়া। আবার উচ্চতা ও গভীরতা একই কথা, তাহলে এখানে আর রেডিয়াস দ্বারা তো মূলত গভীরতাই বোঝাচ্ছে। এটা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের জির পরিবর্তন হবে। আর আহ্নিক গতি, আমরা একটা সূত্র পড়েছি, জি ল্যামডা সমান G - ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই যে ল্যামডা, এটা হচ্ছে কি আহ্নিক গতির ক্ষেত্রে, যে আমাদের পৃথিবীর আহ্নিক গতির ক্ষেত্রে যে আমাদের কোণটা তৈরি করে, এটা হচ্ছে কি আমরা বিভিন্ন অক্ষে বা মেরুতে অবস্থান করি, সেক্ষেত্রে আমাদের আহ্নিক গতি আহ, কাজ করে এখানে। আহ্নিক গতির কারণে আমরা বিভিন্ন অক্ষে আহ, অবস্থান করি। সেক্ষেত্রে আমাদের জি ল্যামডা, অর্থাৎ নতুন আমরা আমাদের জির মান পাওয়া যায়, অভিকর্ষ স্তরের মান পাওয়া যায়, অর্থাৎ জির মান নির্ভর করে 3টা: আহ্নিক গতি, পৃথিবীর আকার, উচ্চতা ও গভীরতার উপর। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরের দিনের সংখ্যা কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে, নাকি অসীম হবে? দেখো, আমরা এটা একদম সরাসরি সূত্র পড়েছি। আহ কেপলারের সূত্র থেকে পাই T² সমানুপাতিক R কিউব। এখন আমাদের এই T² হচ্ছে আর টি হচ্ছে আমাদের সময়, আর হচ্ছে আর হচ্ছে দূরত্বটা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অথবা অন্য কোনো গ্রহের দূরত্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে T² সমানুপাতিক R কিউব। যদি আমাদের দূরত্ব বাড়ানো হয় তাহলে আহ দিনের সংখ্যা বাড়বে, সময় বাড়বে, আর টি বাড়বে। আর যদি আমাদের আমি লিখেই দেই, টি যদি বাড়ায় তাহলে আর বাড়বে, আর যদি টি কমায় তাহলে আর কমতে থাকবে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমলে, অর্থাৎ এই যে দূরত্ব কমছে, তার মানে আরও কমতে থাকবে, ঠিক আছে। আর কমছে, তার মানে টিও কমতে থাকবে। 13 নম্বর, মহাকর্ষীয় বিভবের মান কি হবে? মহাকর্ষীয় বিভবের সূত্রটা আগে খেয়াল করি আমরা। মহাকর্ষীয় বিভবের সূত্র আমরা ভি সমান কি জানি? -GM/R। আচ্ছা, এইটা আগে খেয়াল করো। আমরা এখান থেকে শেষের অপশনগুলো, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার অপশনগুলো দেখবো, প্রথম থেকে আসবো না। কিভাবে? দেখো, মহাকর্ষীয় বিভবের মান অল টাইম মাইনাস, এটা তো বুঝতে পারছো, তার মানে ঋণাত্মক। মহাকর্ষীয় বিভবের মান অল টাইম ঋণাত্মক হবে। সর্বোচ্চ পরিমাণ শূন্য। কিভাবে? একটা সংখ্যা রেখা আঁকাও, সংখ্যা রেখায়
একটা মাইনাস কোনো একটা সংখ্যার সর্বোচ্চ মান কিন্তু শূন্যই, তারপর তো আবার ধনাত্মক শুরু হতে থাকে। তার মানে মহাকর্ষ বিভবের মান সর্বোচ্চ হলে শূন্য, সর্বোচ্চ পরিমাণ সেটা শূন্য হতে পারে, এর চেয়ে বড় হতে পারে না। তার চেয়ে কম হতে পারে, সেটা হচ্ছে মাইনাস মানগুলো আসবে। আর সর্বোচ্চ হয় অসীমে। সর্বোচ্চ কিভাবে অসীমে হয়? সর্বোচ্চ অসীম বলতে কি বোঝাইছে? সর্বোচ্চ বলতে কি বোঝায়? এই যে এখনই তো দেখালাম মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান শূন্য। তাহলে এখানে যদি সর্বোচ্চ হতে হতে হয়, তার মানে বি সমান শূন্য সমান মাইনাস জি এম বাই আর, এটা হতে হবে। এখানে আর এর মান যদি একমাত্র ইনফিনিটি হয়, তবেই এই মানটা শূন্য হবে, ভির মান শূন্য হবে। বুঝতে পারছো? মহাকর্ষ বিভবের মানে আর এর মানটা যদি এখানে শূন্য হয়, তবেই মানে আর এর মানটা যদি ইনফিনিটি হয়, তবেই একমাত্র ভির মান মহাকর্ষ বিভবের মান শূন্য হবে। তার মানে বুঝতে পারছো, এটা তো ঋণাত্মক, এখান থেকে বুঝলাম মাইনাস জিএম বাই আর, সর্বোচ্চ পরিমাণ মাইনাস একটা সংখ্যা, কোন একটা মাইনাস মানে ঋণাত্মক সংখ্যার সর্বোচ্চ মান শূন্য, এটা তো আমরা জানি। তাহলে দুই তিন আর দুই নাম্বারটা হলো এখন সর্বোচ্চ হয় অসীম। অসীমের কিভাবে? এখানে সর্বোচ্চ মান যেহেতু শূন্য, তাহলে শূন্য সমান মাইনাস জি এম বাই আর, এটা হতে হবে। এটা এই ভিটা একমাত্র শূন্য তখনই হবে যখন এই আর এর মানটা আমাদের ইনফিনিটি হবে, তবেই শূন্য হবে। ঠিক আছে? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক, এটা আমি ব্যাখ্যা করতেছি। দেখো, আমাদের খেয়াল করো, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কি জানি? এফ এল ডিভাইডেড বাই এ এল। এইখানে খেয়াল করো, আমরা যদি এফ বাই এ, এটা আমাদের পীড়ন, আর এল বাই এল এটা আমাদের বিকৃতি। এখন কোন একটা বস্তুর যদি খেয়াল করো, কোনো একটা বস্তুর যদি আমাদের মানে দৃঢ় বস্তু বলতে কি বোঝায়? এটা বিকৃতি ঘটবে না। তার মানে কি এল বাই এল এটা সমান ওয়ান আসবে, এটা সমান তো ওয়ান আসতে হবে। আবার শূন্য ভাইবো না যে এল বাই এল মানে শূন্য, এটা তো শূন্য হবে না, দৈর্ঘ্য তো কখনো শূন্য হবে না। তাহলে তো সেটা বস্তুই না, সেটা কণা। তাহলে এল বাই এল হচ্ছে ওয়ান। তাহলে পূর্ণ দৃঢ়র ক্ষেত্রে এফ বাই এ অর্থাৎ পীড়ন, এটা এফ বাই এ বল বাই ক্ষেত্রফল, এটা তো পীড়ন। তাহলে এটা আমাদের সর্বোচ্চ হতে হবে। তাহলে আমাদের যদি রেখাটা আঁকায় বলরেখা, এটা যদি এফ বাই এ অর্থাৎ পীড়ন হয়, আর এটা যদি আমাদের এল বাই ক্যাপিটাল এল বাই স্মল এল অর্থাৎ হচ্ছে বিকৃতি হয়, তবে এটা সর্বদা এরকম হবে। কারণ আমাদের বিকৃতি হবে না, বিকৃতি বরাবর কোনো কিছু যাবে না। অর্থাৎ এই যে গ নাম্বার অপশন, এটা উত্তর হবে। দেখো, বিকৃতি বরাবর কোনো অংশ যায় নাই, অর্থাৎ পীড়নই আছে এখানে শুধুমাত্র। 15 নম্বর প্রশ্নটা দেখো, কোন বস্তুর আকার বিকৃতির জন্য যে প্রয়োগ করা হয়, পীড়ন প্রয়োগ করা হয় তাকে কি বলে? এটা কৃন্তন পীড়ন হবে। এটা তো সংজ্ঞা, এটা তো পারবা। যদি দৈর্ঘ্য বিকৃতি ঘটে তবে সেটা দৈর্ঘ্য পীড়ন, আকার বিকৃতি ঘটলে কৃন্তন পীড়ন, আর যদি আয়তন বিকৃতি ঘটে তবে সেটা আয়তন পীড়ন হবে। এটা বুঝতে পারবা। 16 নম্বর প্রশ্নটা, 16 নম্বর প্রশ্নটা বলছে কোন বস্তুর আয়তন গুণাঙ্ক কে? আয়তন গুণাঙ্ক কত কি দেওয়া আছে কি? এটা আমরা আর তুললাম না স্ক্রিন বোর্ডে। দেখো, আয়তন গুণাঙ্ক কে দেওয়া আছে এবং সংনম্যতা সি দেওয়া আছে। তাহলে এটার মধ্যে দেখো সংনম্যতা দেওয়া আছে, এটা খেয়াল করো। সংনম্যতা যদি সি দেওয়া থাকে, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে কে সমান কে সমান ওয়ান বাই সি হবে, বা সি সমান ওয়ান বাই কে, এটা হবে। আর যদি কোনো বস্তুর আয়তন গুণাঙ্ক কে আর অসংনম্যতা, দেখো সংনম্যতা এবং অসংনম্যতা, অসংনম্যতা যদি সি দেওয়া থাকতো, তাহলে সি সমান কে হইতো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংনম্যতা, সংনম্যতা। আর এক্ষেত্রে আমাদের অসংনম্যতা, অসংনম্যতা। এগুলো কেন হয় প্রমাণ তোমাদের দেখানো যায় তো, কিন্তু এমসিকিউ ক্লাসে তো এরকম দেখানো যায় না ওয়ান শটে। নিচের কোনটি সংরক্ষণশীল বল? দেখো, সংরক্ষণশীল বল হচ্ছে আমাদের দেখো, আগে অসংরক্ষণশীল বলটা আমরা শিখে নিই। অসংরক্ষণশীল বানানো ভুলে গেছে। অসংরক্ষণশীল বল হবে হচ্ছে আমাদের ঘষা, ঘষা। ঘতে আমাদের ঘর্ষণ, ঘতে আমাদের ঘাত বল, এবং সাথে আমাদের সান্দ্র বল। ঠিক আছে? তাহলে অসংরক্ষণশীল বল কোনটা? ঘর্ষণ বল, সান্দ্র বল এবং ঘাত বল। তাহলে আমাদের সংরক্ষণশীল বল বাকি যেটা থাকবে সেটাই তাহলে অভিকর্ষীয় বল। ঠিক আছে? সরল দোলন সরল দোলন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y সমান কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে 20 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা
সেন্টিমিটার, সবকিছু কিন্তু এখানে সেন্টিমিটার এককে দেওয়া আছে। আর পর্যায়কাল টি সমান দেওয়া আছে 20 সেকেন্ড এবং আদি সরণ 5 সেকেন্ড। কণাটির সর্বোচ্চ বেগ কত? আচ্ছা, কোন একটা কণার সর্বোচ্চ বেগ, সরল দোলন গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ ভিম্যাক্স সমান আমরা জানি ওমেগা এ। তাহলে এখানে ওমেগা সমান আমরা কি জানি, 2 পাই বাই টি। তাহলে ইন্টু এ এ। আচ্ছা দেখো, এখানে 2 পাই ডিভাইড বাই টি, টি সমান কত দেওয়া আছে, 20 সেকেন্ড। পর্যায়কাল দেখো দেওয়া আছে 20 সেকেন্ড। ইন্টু এ এ কত দেওয়া আছে, ওই দেখো ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা সাধারণ সমীকরণ, এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এ সমান কি পাই, এ সমান এখানে দেওয়া আছে 20, তাহলে 20 আর 20 কাটা দিলে 2 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে আবার মিটার পার সেকেন্ড দিও না, কারণ কি এই যে এখানে খেয়াল করো আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, এই যে এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, এই একই প্রশ্ন আবার দেওয়া আছে, মানে এটা উদ্দীপক আকারের প্রশ্ন আর কি। সরল দোলন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y সমান y সমান 20 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সেন্টিমিটার। এখন পর্যায়কাল টি দেওয়া আছে আমাদের 20 সেকেন্ড, আদি সরণ দেওয়া আছে এক্স, এক্স না তো এখানে ওয়াই সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে কণাটির আদি দশা কত, আদি দশা বলতে যে এই অংশটুকু চাইছে। ঠিক আছে, এই অংশটুকু চাইছে। তাহলে আমাদের ওয়াই এর মান কত দেওয়া আছে, 5 বসাইলাম। 20, 5 সমান 20 ইন্টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমাদের 1/4, এখানে সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স 1/4 সমান ওমেগা টি প্লাস ডেল্টা। এটার মান বের করলে 14.47 হয়, যেটা 14.48-এর খুব কাছাকাছি, বুঝতে পারছো? এটার মান আমরা তো বের করতে পারবো, ক্যালকুলেটরে বসালে 14.47 উত্তর চলে আসবে। বসায় দেখো, পেয়ে যাবা। 20 নাম্বার, কোনো ব্যক্তি জি/2 ত্বরণের নিচে নামলে তার হাতে অবস্থিত দোলকের দোলনকাল আহ স্থির অবস্থার দোলকের দোলনকালের তুলনায় কি হবে? আসলে বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা একটু অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ প্রশ্নটা ভুল আছে এটা না। প্রশ্নটা আমি এখানে যাদের কাছ থেকে সংগ্রহ করেছি তারা এই প্রশ্নটা তুলতে লিখতে ভুল করেছে, তাই আমি এটা সঠিক উত্তর দিতে পারতেছি না, কারণ প্রশ্ন না বুঝলে আমি কিভাবে সঠিক উত্তর দিব। তাই এটা আমি স্ক্রিপ্ট করতেছি। দেখো, একটি স্প্রিংকে কেটে সমান 2 ভাগে ভাগ করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক কে? দেখো, একটি স্প্রিংকে কেটে সমান 2 ভাগে ভাগ করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক দেওয়া আছে আমাদের কে। এখন এটা আমরা একটা সূত্র জানি, এটা একটা বিশাল প্রমাণ, তোমাদের দেখানোর এখন সময় নাই। এখন স্প্রিং ধ্রুবক যদি কে হয়, এটা আমাদের দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে ক্রিয়া করে। তাহলে কে সমানুপাতিক 1/L, এটা আমরা মনে রাখবো। তাহলে কে 1/K2 সমান L2/L1 এটা হবে। ঠিক আছে, তাহলে K1 যদি আমাদের বলছে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত হবে, তাহলে আমাদের আগে টুকরা স্প্রিং ধ্রুবক কে ছিল, K2 আমরা বের করব, সমান L2। L2 কি বলছে, সমান 2 ভাগে 2 টুকরা ভাগ করা হয়েছে। ঠিক আছে, সমান 2 টুকরা ভাগ করা হয়েছে মানে কি, তার মানে আগে যদি এই পুরাটা এল 2L ছিল, পুরাটা ধরো 2L, তাহলে এখন অর্ধেক করা হয়েছে, এটুকু এল এটুকু এল। তার মানে L2 কি, L2 হচ্ছে এল, আর L1 হচ্ছে 2L। ঠিক আছে, এল এল কাটা গেল, তাহলে K/K2 সমান 2, 1/2, 1/2। তাহলে K2 সমান আমাদের কি হবে, 2K হবে। ঠিক আছে, এটাই কিন্তু উত্তর হবে। বুঝতে পারছো? অর্থাৎ হচ্ছে আমাদের পরবর্তী স্প্রিং ধ্রুবক, এইখানে যদি তুমি এটা বুঝতে পারো তাহলে বুঝতে পারবা কে সমানুপাতিক 1/L। এটা কিন্তু 2 নয়, 1/L। অর্থাৎ স্প্রিং ধ্রুবক দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতের সম্পর্কে অবস্থান করে। তাহলে কি 1/K2 সমান L2/L1। তাহলে আদি স্প্রিং ধ্রুবক কে, তাহলে K/K2 সমান প্রথমে স্প্রিংটার ধ্রুবক দৈর্ঘ্য যদি 2L থাকে, পরবর্তী দৈর্ঘ্য হবে L। তাহলে 2L, L/2L হবে, তাহলে 1/2 K, তাহলে K2 সমান 2K হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বনাম তাপমাত্রা কে, তাপমাত্রা টি এর লেখচিত্র কি? দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের গতিশক্তি এবং তাপমাত্রার সূত্রটা দেখো, প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয়েছে। ই কে সমান আমরা কি জানি, 3/2 NRT, তাই না? তাহলে এই তাপমাত্রা এবং ইকের মধ্যে সম্পর্ক কি? ই কে সমানুপাতিক টি, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ কি কি ধরনের রেখা উৎপন্ন করবে, এখানে মূল বিন্দুগামী রেখা উৎপন্ন করবে। ঠিক আছে, মূল বিন্দুগামী রেখা উৎপন্ন করবে। এটা যদি ই কে হয় আর এটা যদি তাপমাত্রা টি হয়, তাহলে মূল বিন্দুগামী রেখা উৎপন্ন করবে। তাহলে দেখে নেই অপশনে আছে কিনা। দেখো, এই যে ঘ নাম্বার অপশনে এটা আছে।
22 নাম্বার, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কি হয়? দেখো কোনো একটা জায়গায় যদি আমাদের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় সেখানে অবশ্যই চাপ কমে যায়, মানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে মানে বায়ুর চাপ কমে যাবে। তারপর বায়ুর ঘনত্ব কমে যাবে, এটা অবশ্যই। জলীয় বাষ্পের চাপ কমে। এখন খেয়াল করো, এটা 1 আর 2 নাম্বার না ভেবে যদি 3 নাম্বারটা চিন্তা করো, যে জলীয় বাষ্পের চাপ কোনো একটা জায়গায় জলীয় বাষ্প যদি বেড়ে যায় সেখানে জলীয় বাষ্পের চাপ কমবে কিভাবে? যেখানে জলীয় বাষ্প বেড়ে গেছে তার মানে সেখানে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি, চাপ বেশি। তার মানে 1 আর 2 নম্বর অপশনটা অবশ্যই হয়ে যাবে। গ্যাস অণুর মোল ভরবেগ পরম তাপমাত্রা কি? দেখো, গ্যাস অণুর মোল ভরবেগ অর্থাৎ সিআরএমএস বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। সিআরএমএস বেগের ক্ষেত্রে তাপমাত্রা সিআরএমএস সমান হচ্ছে √3 RT ডিভাইডেড বাই এম। এখানে তাপমাত্রা সিআরএমএস এর সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক √T, তাই না? এই যে এটুকু যদি আমরা ধ্রুব ধরি তাহলে √T হবে, অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক হবে। গ্যাস অণুর মূল গড় ভরবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হবে। নিচের বক্তব্যগুলোর মধ্যে কোনটি সঠিক? আচ্ছা দেখো, চারটায় আমরা পর্যালোচনা করব। সম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, আসলে না। সম্পৃক্ত বাষ্প আসলে বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না। অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। খ নাম্বার, অসম্পৃক্ত বাষ্প শুধুমাত্র আবদ্ধ স্থানে তৈরি হয় না। অসম্পৃক্ত বাষ্পটা আবদ্ধ স্থানেও তৈরি হয়, এই যে আমি যে রুমে আছি এই রুমের ভিতরেও তৈরি হতে পারে, আবার বাইরে খোলা পরিবেশেও অসম্পৃক্ত বাষ্প তৈরি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে বাষ্পায়ন দ্রুত হয়। দেখো, যেখানে আপেক্ষিক আর্দ্রতা, মানে এটা তো এমনি বোঝা যাচ্ছে, এমনকি তোমরা পড়েছো, আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি থাকে সেখানে বাষ্পায়ন মানে দ্রুত হয় না। যেখানে মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আপেক্ষিক আর্দ্রতা এবং বাষ্পায়ন ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঘ নাম্বার অপশনে বলছে শিশিরাঙ্ক ও শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ও বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ পরস্পর সমান। হ্যাঁ, শিশিরাঙ্ক এমন একটা তাপমাত্রা যেখানে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ পরস্পর সমান হয়। যারা এই অধ্যায়টা পড়েছো একদম বেসিক থেকে ঘ নাম্বার প্রশ্নটা মানে অপশনটা দিয়েছে যে শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ অবশ্যই সমান হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতে পারছো। আমি বেসিক থেকে সবগুলো প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। একটা প্রশ্ন আমি উত্তর মিলাতে পারি নাই, সেটা হচ্ছে √6:1, এটা ওরা দিছে। আমি যতটুকু মনে করি এটা √6:3 হবে। ওরা হয়তো উত্তর টাইপ মিস্টেকে এটা ভুল করে ফেলেছে। আর তোমরা এটা দেখো, তোমরা যদি সঠিকভাবে, আমি মানে একদম ক্যালকুলেশন সহ তো দেখা দিলাম, আমার তো ভুল হওয়ার কথা না। এবং আমি এটা অনেকবার দেখেছি, অনেকের সাথে কথা বলেছি, এটাই উত্তর হবে, √6:3 হবে। আর তোমরা এরপর এই চ্যানেলটাতে সব ধরনের ভিডিও পেয়ে যাবে তোমরা। সকল ধরনের প্রশ্ন ব্যাংক সমাধান, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান এবং এইচএসসি প্রশ্ন ব্যাংক সমাধান পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা যদি তোমাদের প্রয়োজন মনে হয় তবে সাবস্ক্রাইব করে রাখো। আর সম্পূর্ণ ভিডিও দেখবা। সম্পূর্ণ ভিডিওর মাঝে তুমি এমন একটা টপিক আছে যেটা নিয়ে তুমি কম বোঝো বা তুমি টেকনিকটা জানো না, সেটা আমার কাছ থেকে শিখে নিতে পারলে। আর ওভারঅল যে জিনিসটা, তুমি হয়তো একটা টপিক অনেক ভালো জানতে পারো কিন্তু তার মানে সব টপিক কিন্তু তুমি ভালো জানো না। সেদিক থেকে তুমি খেয়াল রাখবে যে কোনটা কিভাবে সমাধান করতে হয়, তাহলে এটা তোমার জন্য অনেক উপকার হবে। আর যদি মনে হয় না আমি একাই পারবো, তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। এরপর কোন বোর্ডের বা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান তোমাদের প্রয়োজন সেটা আমাকে জানিয়ে দিবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। সালামু আলাইকুম।